ওকে, মিটেও আমি হচ্ছে ভিডিওটা অন করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে মিটেও আমাকে কি করব বুঝি নাই আপু, তোমার কথাটা আসে নাই। ওকে ওকে ওকে, আই উইল ট্রাই। আচ্ছা, আশা করি ফেসবুকে আমার ভিডিওটা দেখা যাচ্ছে, মিটেও আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছো, তাহলে আমি কথা বলি। সেমিস্টারের পণ্ডিতেরা, হ্যালো এভরিবডি, আমি আবার চলে আসছি তোমাদের কেমিস্ট্রি নিয়ে আলোচনাতে, যেটা হচ্ছে কেমিস্ট্রি উইথ কৌশিক। ওকে, আমি হচ্ছে কৌশিক আহমেদ সৌরভ। যারা হচ্ছে প্রথম ক্লাস করছো তাদের জন্য নিজের পরিচয়টা দিয়ে নিলাম। বুয়েটে পড়াশোনা করছি আমি, এবং আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা হবে কেমিস্ট্রি বিষয়ক কিছু কথাবার্তা নিয়ে। এবং বেসিক্যালি আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। আচ্ছা, যারা কমেন্ট করছো তাদের সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আনিসা, ফারজানা, নাদিয়া, সবাইকে ধন্যবাদ কমেন্টের জন্য। তো অনেকে আছো হয়তো আজকে নতুন, তাদের জন্য একটু বলে নেই এই ক্লাসটার বা এই লাইভ ভিডিওটার ফরম্যাটটা কি। এটা আসলে দুই জায়গায় স্ট্রিম হচ্ছে, একটা হচ্ছে ফেসবুক লাইভে আমরা আসছি, আর একটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে অনেকে জয়েন করতে পারছো। তো অনেকের হচ্ছে এরকম প্রশ্ন থাকতে পারে যে আগে আমরা ক্লাসটা করিনি, তো এই ক্লাসটা কি বুঝবো কিনা, বা এটা কোন ইয়ারের ক্লাস, ইত্যাদি ইত্যাদি। কোনো ইয়ারের ক্লাস আসলে এইভাবে বলার কিছু নেই, এটা হচ্ছে এইচএসসির ক্লাস। সো ফার্স্ট, আজকে আমি বেসিক্যালি এখন আমি বেসিক্যালি ফার্স্ট পেপারের এইচএসসি ফার্স্ট পেপারের কিছু টপিক নিয়ে আলোচনা করব। সো সবই এমন না যে আগের ক্লাস না করলে এই ক্লাসটা বোঝা যাবে না। সো সবাই বুঝতে পারবা। আর যারা আগের ক্লাসগুলো করোনি, মাই স্টাডি ফ্রেন্ড পেজে এই সবগুলা ক্লাসের লাইভ রেকর্ডিং আছে, যে দেখে নিলে তোমরা সবকিছু বুঝতে পারবে। আর যারা বিভিন্ন ক্লাস করার সময় অনেক সময় বুঝতে পারো না, তাদের জন্য আমি প্রত্যেক ক্লাসে এই কথাটা রিপিট করি, সেটা হচ্ছে যেহেতু এটা লাইভ রেকর্ডিং, তোমরা অবশ্যই একবার আমি ক্লাসটা করানোর পর আবার যে রেকর্ডিংটা আরেকবার দেখবে, কারণ আমি যখন ক্লাসটা করাবো তখন তোমরা কমেন্ট করতে ব্যস্ত থাকবে, বা আমি অনেক কোশ্চেন করবো, সেগুলো আনসার দিবে, আমি প্রবলেম দিব, সলভ করবে, অনেকগুলা মাল্টিটাস্কিং হবে। তো এই সময়ে প্রথমে একবার তো এখন ভিডিওটা আশা করি দেখবে, তারপরে হচ্ছে আরেকবার ঠান্ডা মাথায় জাস্ট ভিডিওটা দেখবা। তাহলে অ্যাটলিস্ট আর কি মিনিমাম দুইবার দেখলেই যে টপিক গুলো আলোচনা করা হবে সেগুলো তোমরা ইজিলি বুঝে যাবা। সেক্ষেত্রে আসলে তোমাদের কোনো সমস্যা হবে না। যারা আগের ক্লাসগুলো মিস দিয়েছো অবভিয়াসলি মাই পেজে পাবা। আচ্ছা, আর এই ক্লাসে একটা টার্গেট হচ্ছে এই যে তোমাদের সাথে কথাবার্তা বলা যায়। অনেকে কমেন্ট করছো, গুগল মিটে অনেকে কথা বলতে পারো। তো এটাই হচ্ছে মেইন টার্গেট। যারা আমাকে জিজ্ঞেস করছো কেমন আছি, হ্যাঁ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, চেষ্টাও আছে ভালো থাকার। তোমরা সবাই আশা করি ভালো আছো। তো আমি এইসব প্রশ্ন না নিয়ে সরাসরি আসলে একটু পড়াশোনা শুরু করি। পড়াশোনা করার পর আমরা আসলে আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো সেটা পড়ানোর জন্য আমি হচ্ছে স্ক্রিন প্রেজেন্টেশনটা আগে শুরু করি। কোথায় স্ক্রিন? আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছি। আমাকে একটু রিপ্লাই দিও নিচে যারা। ওকে, থ্যাংক ইউ। আর ফেসবুক লাইভে যারা আছো তারাও দেখতে পাচ্ছ। আচ্ছা, রাহাত একটা কি কি দেখতে পাচ্ছি না বললা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রাহাত প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ স্বাধীন ভাইয়া। আচ্ছা, বলেছো যে ক্লাস কি জুমে হয়, তুমি ফেসবুক লাইভেই ক্লাস দেখতে পাচ্ছো, তো এটাতেই চলবে। আর হচ্ছে গুগল মিটের মডেল। আচ্ছা, আমরা আগে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা জেনেছি, দেখেছি, পড়েছি। তো সেটার মধ্যে অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল, প্রবলেম ছিল, যেগুলা আনসলভ রয়ে গিয়েছিল। আজকে আমরা সেই প্রবলেমগুলোই হচ্ছে বোর পরমাণু মডেলের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো চলো দেখে আসি বোর পরমাণু মডেলে আমাদের কি বলা হচ্ছে। বিজ্ঞানী বোরের পরমাণু মডেলটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে সিম্পলিফাইড এবং সবচেয়ে বেশি ইউজফুল মডেল আমাদের এই লেভেলের জন্য। আমাদের এই লেভেলের পড়াশোনার জন্য আসলে এই মডেলটি সবচেয়ে ইজিয়ার এবং মোস্টলি লজিক্যাল, সেই জন্য আমরা এই মডেলটা। আচ্ছা, এখনো তো শুরু করি নাই পড়াশোনা, শুরু করলে বলতেছি।
আচ্ছা, আমাদের প্রশ্ন মানে যারা ফেসবুক লাইভে শুনতে পাচ্ছ না, আমাদের ইংলিশ ভার্সনের কিছু স্টুডেন্টও আছে, তো তারাই চাচ্ছে যে ইংলিশ টার্মগুলো যাতে বলি, তো সেটাই ছিল প্রশ্ন। যেহেতু আমি হেডফোন লাগানো, তোমরা হয়তো বুঝতে পারবে না প্রশ্নগুলো। ওকে, এনিওয়েজ, টুডে উই আর গোইং টু ডিসকাস বোরস পরমাণু মডেল। আর প্রথম বোর পরমাণু মডেলটাকে ডিসকাস করার জন্য আমরা এটাকে তিন ভাগে ভাগ করে নিব, তিনটা ধারণার উপরে ডিপেন্ড করে ডিসকাস করব। দ্য ফার্স্ট আইডিয়া ইজ অ্যাবাউট ইলেকট্রন শেল অথবা শক্তি স্তর সম্পর্কে ধারণা। ওকে, ইলেকট্রন শেল সম্পর্কে রাদারফোর্ডের যে মানে ঘাটতিগুলো ছিল, ল্যাকিংস গুলো ছিল, সেগুলো বোর কভার করে দিচ্ছে। আচ্ছা, কি বলতেছি? বলতেছি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে সেন্টার করে একটা সার্টেন শেলে ঘুরতেছে বা অরবিটে ঘুরতেছে। ওকে, ইলেকট্রন ইজ অরবিটিং অন আ স্পেসিফিক অরবিট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। আর কিভাবে এটা ঘুরতেছে? অবভিয়াসলি ফিজিক্সের সব রুলস মেনে এটা হচ্ছে ঘুরতেছে। ফিজিক্সের রুলগুলা কি? আমাদের গতিবিদ্যা যেগুলো ছোটবেলায় পড়েছি, এই ছোটখাটো বিষয়গুলাই, বা ঘূর্ণন গতিরও একটা চ্যাপ্টার অবশ্যই আমাদের আছে ফিজিক্সে। সো সেই রুলগুলা মেনে ইলেকট্রন কি করতেছে? ঘুরতেছে, স্পিন করতেছে, রাদার আই শুড সে, নিউক্লিয়াসকে সেন্টার করে। আচ্ছা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই সেকেন্ড পয়েন্টটা। এইটাতেই হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেখানে প্রবলেম দেখা দিয়েছিল ম্যাক্সওয়েল থিওরি অনুযায়ী। সেটা কি? আচ্ছা, যে আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, যদি না বুঝি আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবো। ওকে, নো প্রবলেম, জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কি বললাম? যে ইলেকট্রন যতক্ষণ একটা অরবিটকে সার্কেল করবে ততক্ষণ সে কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না, কোনো এনার্জি রিলিজও করবে না। ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা আমাদের বোর পরমাণু থেকে আমরা জানতে পারি। আর এই যে ইলেকট্রন শেল বা কক্ষপথ, এটাকে হচ্ছে অরবিট। সো এটা হচ্ছে ফার্স্ট, ইলেকট্রন শেল বা অরবিট সম্পর্কে আইডিয়া। সেকেন্ড আইডিয়াটা কি? সেকেন্ড আইডিয়াটা হচ্ছে মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আইডিয়া। ওকে, সো এটাতে কি বলছে বর? যে একটা সার্টেন অরবিটে ইলেকট্রনের যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটা স্পেসিফিক বা কনস্ট্যান্ট, ইটস আনচেঞ্জড। ওকে, সেটা কি? সেটার ভ্যালু হচ্ছে এটা, mvr ইকুয়াল টু nh/2π। সেই টার্মগুলো কি একটু জানা দরকার, সেগুলো একটু জেনে নেই। টার্মগুলো হচ্ছে h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে এটা। এন্ড এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের বিষয়ে একটা জিনিস অবশ্যই মনে রাখবো আমরা, সেটা হচ্ছে এটার ভ্যালুটা মনে রাখার সাথে সাথে এটার যে ইউনিট, একক, সেটা মনে রাখাও হাইলি ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে অনেক সময় কোয়েশ্চেন দিবে প্ল্যাঙ্কের ধ্রুবক কি। অবজেক্টিভে তোমরা প্রথমেই দেখবা ক অপশনেই বা প্রথম অপশনেই হচ্ছে এই ভ্যালুটা দেয়া, মনের সুখে গোল্লা ভরাট করে খাতা জ্বালায় ফেলবা। এরপরে দেখবা যে ক, খ, গ, ঘ চারোটাতেই সেম অপশন দেয়া, কিন্তু প্রবলেমটা কই হবে হচ্ছে ইউনিটটা চেঞ্জ করে দিবে। সো আমাদের ইউনিটটা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং কোয়েশ্চেনে যখন আমরা আনসার করব তখন অবভিয়াসলি ভ্যালুর সাথে সাথে ইউনিটের দিকে তাকাবো। আচ্ছা, আর জিনিসটা কি? আর হচ্ছে অরবিটের রেডিয়াস, আর এন হচ্ছে অরবিটের নাম্বার, কয় নাম্বার অরবিটে ইলেকট্রনটা আছে, কয় নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা আছে, সেটা আর কি। আরো কিছু জিনিস আছে। এম, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। খুব সিম্পল জিনিস। সো এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আইডিয়া, কৌণিক ভরবেগ। আচ্ছা, বোর পরমাণু মডেলের লাস্ট যে থিওরিটা বা আইডিয়াটা, এইটা হাইলি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেটা হচ্ছে কি? এনার্জির অ্যাবজর্পশন অ্যান্ড এনার্জির রিলিজ, এটা নিয়ে ধারণা। কি হচ্ছে এখানে বিষয়টা একটু দেখি। একটা ইলেকট্রন, when an electron is moving upwards, সে কি করবে? এনার্জি অ্যাবজর্ব করবে। নিচু স্তর থেকে উঁচু স্তরে গেলে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ, ওকে, স্পেসিফিক অ্যামাউন্টের একটা এনার্জি সে অ্যাবজর্ব করবে বা শক্তি শোষণ করবে। একমাত্র স্পেসিফিক এনার্জি পেলেই সে নিচের স্তর থেকে উপর স্তরে যাবে, এছাড়া সে যেতে পারবে না। ওকে, এবং এছাড়া সে অন্য কোনো পরিমাণের, অন্য কোনো অ্যামাউন্টের এনার্জিও অ্যাবজর্ব করবে না। যতটুকু তার প্রয়োজন ততটুকু স্পেসিফিকলি, অ্যাকিউরেটলি ততটুকুই এনার্জি সে অ্যাবজর্ব করবে। এবং এই এনার্জির পরিমাণটা কি হবে? দ্য ভ্যালু অফ দ্য এনার্জি উইল বি দ্য এনার্জি অফ সেকেন্ড শেল মাইনাস দ্য এনার্জি অফ ফার্স্ট শেল। সিম্পল, মানে উপরেরটা থেকে নিচের শেলের এনার্জি বিয়োগ করলে যা পাবো সেটাই। সিমিলারলি, যখন ইলেকট্রনটা উপর স্তর থেকে নিচের স্তরে আসতেছে, ইলেকট্রন
downwards to a lower energy shell, it will release energy. এনার্জিটা সে বিকিরণ করবে, শক্তিটা, এবং এটা অবভিয়াসলি স্পেসিফিক অ্যামাউন্টেরই হবে, সেম একই ভ্যালু। সো এইটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের মেইন থিমগুলা, যার উপর ডিপেন্ড করে এই মডেলটা দাঁড়ায় আছে এবং যার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ডিসকাস করবো। ওকে, নট সো বোরিং আই হোপ। ওকে, জি একটা কোয়েশ্চেন আসছে, শুনি। ওকে, আমাদের গুগল মিট থেকে একটা কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড স্লাইডটা বা সেকেন্ড ধারণাটা আমাদেরকে আরেকবার ডিসকাস করার জন্য। সো লেটস গো ফর রাউন্ড। হ্যাঁ, শুনতেছি। এই যে, আচ্ছা, প্রথমত যারা এই যে রিপিট চাচ্ছ তারা একটা জিনিস মনে রেখো, এটা হচ্ছে রেকর্ড হচ্ছে। সো তোমরা পরে এটা রিপিট এমনিতেই পাবা, এখন জাস্ট শুনে যাও। ওকে, এই কথাগুলো সবই রেকর্ড হয়ে আছে। তারপর আমি এই স্লাইডটা আরেকবার রিপিট করছি, বাট ফার্দার আর রিপিট করতে বইলো না। আচ্ছা, ভরবেগ সম্পর্কে আইডিয়াটা কি ছিল, বা অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কি, সেটা হচ্ছে যে নির্দিষ্ট অরবিটে, মানে স্পেসিফিক অরবিটে ইলেকট্রনের টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা কনস্ট্যান্ট বানচিজ, এবং এটার ভ্যালু হচ্ছে এটা। এই জিনিসটা হচ্ছে আসলে আমার বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা, মানে ফিজিক্সে কৌণিক ভরবেগের এই সূত্রটা আমরা পড়বো। আর যখন আমরা পরমাণু স্টাডি, অ্যাটমের স্টাডিতে আসবো, তখন হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা দিয়ে এটাকে হচ্ছে আমরা এভাবে কনভার্ট করতে পারবো। আর প্ল্যাঙ্কের ধ্রুবকের এককটা যে দেখতে চাচ্ছ, সেই যে দেখে নাও। আর কেউ যদি না দেখতে পারো, এখানে নেটে আছে। একটা কোয়েশ্চেন আসছে, বলো। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, এইটাকে কনভার্ট করলে জুল সেকেন্ডেই আসবে। কনভার্ট করে দেখো, এটাকে কনভার্ট করলেই জুল সেকেন্ডে নিতে পারবা। ঠিক আছে, চেষ্টা করে দেখো। Yes, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, যে বলতেছো বলো। প্লাঙ্কের ধ্রুবক, ধ্রুবক বলতেছি, এটা প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট, যে এনে খুশি সেখানে বসাও, যাকে যেমনি খুশি আমরা ইউজ করো। এটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, যারা ফেসবুক লাইভে আছে, প্রশ্নটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের এককটা সম্পর্কে একটা প্রশ্ন আসছে, আর একটা প্রশ্ন হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মানটা কি কনস্ট্যান্ট কিনা। আচ্ছা হ্যাঁ, আরেকটা প্রশ্ন। কৌণিক ভরবেগটা যদি আমি খুব সহজভাবে বলি, আচ্ছা একটা কোশ্চেন আসছে, কৌণিক ভরবেগটা কি। কৌণিক ভরবেগটা সহজে বললে হচ্ছে কোন পদার্থের কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ আর কি, এইটার সাথে তার ভর গুণ করলে যেটা পাবা, সহজভাবে বলবো। ঠিক আছে, মোমেন্টাম বা ভরবেগ জিনিসটা আসলে কি, এটা একটা জড়তার পরিমাপ। এখন জড়তা পড়াইতে গেলে ফিজিক্স পড়াতে যেতে হবে। তো মোটামুটি এইটুকু হচ্ছে আমি তোমাকে বলতে পারি, বাকিটা তুমি ফিজিক্স পড়লে আরো ডিটেইল ক্লিয়ারলি বুঝবা। এইটুকু হচ্ছে মোটামুটি বেসিক কথা। তা আমি একটু অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই কয়বার বলছি তোমাকে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাদিয়া রিপিট লিখেছো ধারণাগুলা, থ্যাংক ইউ। সবাই আপাতত ফেসবুক লাইভে কোনো কোয়েশ্চেন আসে নাই। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। আদিল, মানে যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ। আসলে এত জনের সালাম তো নিতে পারবো না। আচ্ছা, ফেসবুক লাইভে আপাতত আর কোনো কোয়েশ্চেন আসেনি। আর গুগল মিট থেকে অনেকগুলা কোয়েশ্চেন আসছে, যার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই তোমাদের কোয়েশ্চেনের আনসারটা পেয়েছো। তাহলে আমি একটু সামনের দিকে আগাই। এই মিটের তোমরা ভিডিও, সরি, স্লাইড দেখতে পাচ্ছ তো, তাই না? আচ্ছা, এই যে একটু আগে আমি দেখালাম আগের স্লাইডটাতে, যে আমরা এইভাবে করে এনার্জির পরিমাণটা নির্ণয় করতে পারবো। এটা আসলে এভাবে তো আমরা জানতেছি না, E2 এর ভ্যালু কত জানি না, E1 এর ভ্যালু কত জানি না, এটা তো জানতে হবে। এইটা জানার একটা সিস্টেম আছে, সেটা একটু আমরা দেখি। ফর্মুলাটা, ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু HF অর ইকুয়াল টু HC বাই ল্যামডা। যে জিনিসগুলো কি সেগুলো একটু দেখি। এফ হচ্ছে বিকিরিত বা শোষিত শক্তির কম্পাঙ্ক, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাবজর্বড অর রিলিজড এনার্জি। এই যে আগের দেখলাম যে এই যে এনার্জি রিলিজ হচ্ছে, আগের স্লাইডে দেখেছি এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, এটা বেসিক্যালি তাড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে রিলিজ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ,
আকারে রিলিজ বা অ্যাবজর্ব হয়, চুম্বক তরঙ্গ আকারে শক্তি শোষণ বা বিকিরণ হয়। যেহেতু এটা তরঙ্গ, কম্পাঙ্ক থাকবে। আচ্ছা, অনেক জায়গায় হচ্ছে এফ এর পরিবর্তে এই সাইনটা ইউজ করা হয়, এটাকে বলা হয় নিউ। অনেকে এটাও অনেক বইয়ে ইউজ করা হয়েছে। এফটা মোস্ট কমন, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখিয়েছি। ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, লেন্থ অফ ওয়েভ আর কি, ওয়েভ লেন্থ অফ অ্যাবজর্ব অর রিলিজ এনার্জি। সি হচ্ছে কি, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। সো এগুলা এখানে বসাইলেই তোমরা হচ্ছে কি পাবা, এই এনার্জি ক্যালকুলেট করতে পারবা যে কোনো ইলেকট্রনিক শেলের। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার কি লাগবে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা রিলিজ বা অ্যাবজর্ব হচ্ছে তার হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা বা ওয়েভলেন্থ লাগবে। বাট এটার আরো এলাবোরেট একটা ফর্মুলা আছে, যেটা আমরা অধ্যায়ের বা এই চ্যাপ্টারের যত ডিপে যাবো ইনশাআল্লাহ এক সময় দেখতে পাবো। আর এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা আমি দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে তোমাদের আমি সূত্র দেখাইলাম, এই সূত্রটা ইউজ করে আমাকে কি বলতে পারবা তোমরা, সরি, যে এই ভিজিবল লাইট, আমাদের যে ভিজিবল লাইট আছে সাতটা, রাইট, সাতটা ভিজিবল লাইট আছে, এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বা বেশি কোন লাইটের, আর সবচেয়ে কোন কালারের, আর সবচেয়ে কম কোন কালারের? আগের স্লাইডটা দিচ্ছি, কোশ্চেনটা সবাই বুঝতে পারছো? আমি আবার রিপিট করতেছি। ইউ হ্যাভ টু টেল মি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা যে that which of the visible light is most powerful or most energetic. ভিজিবল লাইটের মধ্যে, দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর শক্তি সবচেয়ে বেশি আর কোনটা শক্তি কম? চেষ্টা করো তো বলার এই ফর্মুলা। ওকে, আচ্ছা, গুগল মিটের লোকজন দুর্দান্ত প্রতাপের সাথে আনসার দিয়ে ফেলছে। ফেসবুক লাইভের লোকজন কই আমি জানি না, ফেসবুক লাইভে ঠিক মতো দেখা যাচ্ছে তো? একটা বিষয় অবশ্য লাস্ট কমেন্ট আসছে, সো আই হোপ দেখা যাচ্ছে। লাইভের পোলাপান কই, তোমরা কিছু বলো না কেন? পণ্ডিতেরা উত্তর দাও। আমার মিট থেকে অলরেডি আনসার চলে আসছে এবং হেডফোন কানেক্ট করা, এই জন্য হয়তো তোমরা শুনতে পাও। আচ্ছা, হ্যাঁ, আসছে। একজন ফারজানা আমাকে আনসার দিয়েছে লালের শক্তি বেশি, এমামুল আমাকে আনসার দিয়েছে বেগুনির শক্তি বেশি। আচ্ছা, দুইটা আনসার পেয়েছি। আর গুগল মিট, আসিন, ওয়ালাইকুম আসসালাম, আনসার দাও, আনসার দাও, সালাম করে দিও। আচ্ছা, গুগল মিট থেকে আমি যে আনসারটা পেয়েছি, তারা সবাই বলেছে বেগুনি সবচেয়ে বেশি আর লাল সবচেয়ে কম। ওকে, সো এটাই হচ্ছে সঠিক আনসার, বেগুনির হচ্ছে শক্তি সবচেয়ে বেশি, লালের সবচেয়ে কম। তার রিজন হচ্ছে, এই সূত্রটাতে আমরা যদি যাই তাহলে এই রিজনটা দেখতে পাবো। এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি রেড লাইটের ওয়েভলেন্থ জেনে থাকি, রেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে মিনিমাম, আই সরি ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি লালের ওয়েভলেন্থ। সো লালের ওয়েভলেন্থ বেশি মানে লালের কম্পাঙ্ক হচ্ছে কম, এই জন্য লাল আলোর শক্তি হচ্ছে মিনিমাম। আর বেগুনির হচ্ছে ওয়েভলেন্থ সবচেয়ে কম, তার মানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, সো বেগুনি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো যারা সঠিক আনসার দিয়েছো, মিটে যারা দিয়েছো, তাদের তো আর নাম বুঝতে পারিনি, তাদের সবাইকে ধন্যবাদ। ইমামুল, তোমার উত্তরটাও সঠিক। ফারজানা একটু হচ্ছে একটু চিন্তা ভাবনা করো সামনের উত্তরগুলো যাতে ঠিক দিতে পারো, তবে উত্তর দিয়েছো তার জন্য ধন্যবাদ। ওকে, আমরা একটু দেখি একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে দেখি তো আমাকে এই ম্যাথটা একটু কষ্ট করে কেউ করে দিতে পারে কিনা, যে এই ম্যাথ, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে। তাড়াতাড়ি আমাকে কে করে দিতে পারে একটু দেখি। কোয়েশ্চেনটা না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। আর তুলে নিও যারা স্পেশালি নিটে আছো, কারণ আমার ফেসবুক লাইভ দেখতে হলে হচ্ছে স্লাইডটা এক্সিট করতে হয়। নিটের লোকজন একটু কষ্ট করে তুলে নিও। আচ্ছা, আমি এক কাজ করি, দাঁড়াও, নিটের জন্য অন্য একটা ব্যবস্থা করে দিই। আশা করি দেখতে পাচ্ছি নিটের সবাই। ইয়েস, শুনতেছি। আচ্ছা,
থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, দ্যাটস আ নাইস কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে তোমার দেখো পরমাণুর দুইটা শক্তি স্তরের যে পার্থক্য সেটা আর্গ দিয়ে দেয়া হয়েছে। আর্গ হচ্ছে একটা সিজিএস ইউনিট শক্তির। সো যেহেতু তোমাকে আর্গ দিয়ে দিয়েছে, সেহেতু প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটাও আর্গ এককে দেয়া হয়েছে। বাট যদি কেউ প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা জুল এককে বা আমি যে এসআই এককে শো করেছি একটু আগে স্লাইডে সেটা ইউজ করতে চাও, তাদের জন্য আমি জুল আর আর্গের রিলেশনটা দেখিয়ে দিয়েছি। সো তোমরা আর্গকে জুলে কনভার্ট করে প্ল্যাঙ্কের ধ্রুবকটাকে তোমরা ইচ্ছা করলে এসআই এককে ইউজ করতে পারো। আর যদি সেটা না করতে চাও, সরাসরি এখানে যা আছে সেটা দিয়ে করতে পারো। বাট আমার সাজেশন সবার প্রতি এইটাই থাকবে যে যা যা থাকবে সবকিছুকে এসআই এককে নিয়ে যাবা। একদম এলোপাতারি এসআই এককে বা ঢালাওভাবে এসআই এককে সবগুলোকে নিয়ে যাওয়াটাই বেটার, কারণ আমরা অলওয়েজ এসআই এককটা নিয়েই বেশি ডিল করি। সবকিছু কনভার্ট করে ভালো। হ্যাঁ, শুনতেছি। প্রশ্ন ভালো করে বুঝিয়ে যদি আচ্ছা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। পরমাণুর দুইটা শক্তি স্তরের ডিফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমি কি বুঝি নাই আপু, লাস্টে কি বললা? আনসার বের করে। আচ্ছা, তোমার আনসারটা শুনলাম, আমি একটু পরে এটা সঠিকটা ভুল সেখানে যাচ্ছি। আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছো তাকে একটু উত্তরটা দেই আগে। উত্তরটা হচ্ছে এই যে এই ই এর ভ্যালুটা আমি দিয়ে দিয়েছি, এই যে এই ইটা যে কি পরিমাণ এনার্জির রিলিজ বা অ্যাবজর্পশন হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। এখন তোমাকে আমি বলেছি যে ফ্রিকোয়েন্সিটা কত হবে লাইটের, যে আলোটা বেরোচ্ছে পরমাণুর ইলেকট্রনের মুভমেন্টের কারণে, সেটা ফ্রিকোয়েন্সিটা কত হবে অলরেডি আমাদের একজন বের করে ফেলেছে। আমি তোমার নামটা খেয়াল করিনি আপু, তুমি একটু পারলে নামটা আমাকে বলে দিও। আচ্ছা, যে নামটা বলছো সে তারটা শুনি নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা থ্যাংক ইউ। ফেসবুক লাইভে কেউ কেন আনসার দেয় না? ফেসবুকের বাচ্চারা তোমরা জ্বলে উঠছো না কেন আপন শক্তিতে? আচ্ছা ঠিক আছে, আনসার অনেকক্ষণ হয়ে গেছে, সো আই থিংক আই শুড গো ফর দ্য আনসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ম্যাথটা। এইখানে ওরা আর্গ ইউজ করেই করেছে খুব ইজিলি। এই যে আমাদের এই এইচ নিউ, আমি বলেছিলাম যে নিউটা অনেক জায়গায় ইউজ হয়। সো এইচ নিউ ইকুয়াল টু আমাদের এই ডিফারেন্সটা দেয়া হয়েছে, যে সিম্পলি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিলেই আমাদের ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা বলতেছি, এতক্ষণ পরে জিজ্ঞেস করলে হবে? আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা যা যদি ইংলিশ ভার্সনের যারা আছো তাদের জন্য আমি কোশ্চেনটা একবার ইংলিশে বলি। এখানে বলা হয়েছে the difference between two electron shell of an atom is 35.64 into 10 inverse 13 arc. Okay, if an electron moves from higher energy shell to lower energy shell, then how much then how the it, then it will release energy, and what will be the frequency of that energy, of the released energy? Okay, আমি কি বুঝাইতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখি ফেসবুকে কেউ পাচ্ছিল কিনা। কিনা নিউ, হ্যাঁ এই এক স্লাইড একটু আগে দেখাইছি না, যে একটা কোয়েশ্চেন আসছে নিউ আর এফ একই কিনা। এই যে আমার স্লাইডেই ছিল তো, এই যে দেখো ব্রেকেটে হচ্ছে নিউ লেখা। আমি বলেও তো দিলাম যে অনেক জায়গায় নিউ ইউজ করা হয়, সেই জন্য আমি ব্রেকেটে নিউটা লিখে দিয়েছি। অনেক জায়গায় এফ দিয়ে প্রকাশ করে, অনেক জায়গায় নিউ দিয়ে প্রকাশ করে ফ্রিকোয়েন্সির সিম্বল হিসেবে। এই আচ্ছা যারা আচ্ছা সামিউল, থ্যাংক ইউ, তুমি ফেসবুকে কমেন্টে একজনই উত্তর দিয়েছে। সামিউল, তোমাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যারা পেরেছি তারা তো পেরেছি, ধন্যবাদ সবাইকে। আর যারা পারেনি তারা আশা করি আমাদের এই ডিসকাশন থেকে বুঝতে পারবে। আর যদি এখন নাও বুঝে, আমি বারবার বলছি লাইভটা রেকর্ডের কাছে, সো ফার্দার আবার দেখলেই তুমি বুঝতে পারবে, নো প্রবলেম। সো আমি আস্তে আস্তে সামনের দিকে একটু যাই। যে আমাদের এই বোর পরমাণু মডেল যে শিখলাম, এতে আমাদের কি লাভ হলো, লাভগুলো হালকা একটু দেখে আসি। লাভ হচ্ছে আমরা জানতে পারলাম পরমাণুর স্থায়িত্ব বা পরমাণুর এক্সিস্টেন্সের ব্যাপারে কিভাবে জানতে পারলাম। রাদারফোর্ডের পরমাণু মডেলে ম্যাক্সওয়েল থিওরি অনুযায়ী কি হচ্ছিল, ইলেকট্রন ওয়াজ গোয়িং টু ফল ইনটু দ্য নিউক্লিয়াস, বাট রাদার বোর আমাদেরকে বলে দিয়েছেন যে ইলেকট্রন উইল নট রিলিজ এনি এনার্জি ওয়েন ইট ইজ অন আ স্পেসিফিক অরবিট,
একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকার সময় ইলেকট্রন এনার্জি রিলিজ করবে না, সো ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হচ্ছে না। বর্ণালীর ব্যাখ্যা, দ্য ডিসক্রিপশন অফ স্পেকট্রাম, এই বোর পরমাণু মডেল থেকে দেয়া যায়, বাট কি ধরনের অ্যাটমের? ওয়ান ইলেকট্রন অ্যাটম বা আয়নের, ঠিক আছে, ব্যাখ্যা দেয়া যাবে। কক্ষপথের অরবিটের রেডিয়াস ক্যালকুলেট করা যাবে কিভাবে সেটা আমি বলেছি, সামনে আমরা ফর্মুলা দেখবো আস্তে আস্তে। ফিজিক্সে ওই ফর্মুলাটা আছে, তবে এটা সেকেন্ড ইয়ারে গেলে হয়তো আমরা পড়বো। কোয়ান্টাম নাম্বার বের করা যায়, আছে কোয়ান্টাম নাম্বার আমরা সামনে পড়বো, তখন আমরা বুঝতে পারবো কি আছে। ওকে, এটা আমরা দেখেছি যে একটা সার্টেন শেলে থাকা ইলেকট্রনের এনার্জি, রিলিজড এনার্জি, অ্যাবজর্বড এনার্জি, এগুলোর ভ্যালু আমরা বের করা শিখেছি। একটা সার্টেন শেলে থাকা ইলেকট্রনের এনার্জি বের করার একটা ফর্মুলা আমরা সামনে আরো ডিটেইলে শিখবো, এটা আমি বলেছিলাম স্লাইডে। আচ্ছা, আমরা একটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের মান পাই। আচ্ছা এক সেকেন্ড, এখানে একটু ভুল আছে, দিস ইজ দ্য ভ্যালু। আমরা রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা পাই। রিডবার্গ কনস্ট্যান্ট কি, সেটা আমরা যখন বিভিন্ন স্পেকট্রাম পড়বো হাইড্রোজেন, তখন আমরা হচ্ছে এটা দেখব। এই জিনিসগুলো হচ্ছে বোর পরমাণু মডেল আমাদেরকে এভাবে বেনিফিটেড করেছে, ঠিক আছে। আচ্ছা, বোর পরমাণু মডেলের প্রবলেম গুলো কি কি? একটু প্রবলেম আছে, ছোট ছোট কিছু প্রবলেম, সেগুলো একটু দেখে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি ইলেকট্রন একটা বেশি থাকে তাহলে বর্ণালীর ব্যাখ্যা দেয়া যায় না। ইফ এনি অ্যাটম অর আয়ন হ্যাজ মোর দ্যান ওয়ান ইলেকট্রন, ইট ক্যান নট ডিসক্রাইব দ্য স্পেকট্রাম অফ দ্যাট সার্টেন এন্টিটি। আচ্ছা, একের অধিক বলতে কি, মানে একটা ইলেকট্রন আছে এরকম কারা? আমরা সেটা যদি একটু চিন্তা করি, হাইড্রোজেন আছে, লিথিয়ামের হচ্ছে যদি +2 চার্জ আমরা নেই, লিথিয়ামের 3টা ইলেকট্রন, সো লিথিয়াম +2 চার্জটা যদি কোনোভাবে তৈরি করা যায়, তার স্পেকট্রাম বা বর্ণালীর ব্যাখ্যা হচ্ছে বোর পরমাণু মডেল দিতে পারে। আবার যদি বেরিলিয়াম প্লাস বেরিলিয়াম +3 যদি কোনোভাবে তৈরি করা যায়, তো এই সবের হচ্ছে আমরা ডিসক্রিপশন দিতে পারবো ডিপেন্ডিং অন বোর পরমাণু মডেল। বাট যদি একটার বেশি ইলেকট্রন চলে আসে তাহলে বোর পারতেছে না। তারপর কি, বর্ণালীতে একাধিক সূক্ষ্ম রেখার ব্যাখ্যা নেই। এভরি স্পেকট্রাম হ্যাজ সাম টাইনি লাইন্স, ওকে, ভেরি ভেরি টাইনি লাইন্স, ওকে, এগুলার ব্যাখ্যা হচ্ছে বা ডিসক্রিপশন হচ্ছে বোর দিতে পারে। আচ্ছা, মূলে যে পর্যাবৃত্তিক ধর্ম, পিরিয়ডিক যেসব প্রপার্টি আছে, এগুলো সম্পর্কে বোর পরমাণু মডেল কোনো ধরনের কথাবার্তা বলেনি। স্পেকট্রাম লাইনের ইন্টেন্সিটি, ইয়াপ, একটা প্রশ্ন আসছে, শুনি। জি, আচ্ছা আচ্ছা, সূক্ষ্মরেখার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে সূক্ষ্মরেখা বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, নরমালি যেটা এক্সপেকটেশন থাকে যে বর্ণালী এরকম একটা সিঙ্গেল লাইন হবে, স্পেকট্রামটা এরকম একটা সিঙ্গেল লাইন হবে, আসলে এরকম হয় না। দেখা যায় যে এই লাইনটাই দেখা যায় এরকম অনেকগুলা ছোট ছোট লাইনের কম্বিনেশনে তৈরি, ঠিক আছে। দেখা যায় যে একটা লাইন যেটা আমরা দেখতেছি সেটাকে আরো যদি ক্লোজলি দেখা যায়, সেটা আরো এরকম অনেক ছোট ছোট লাইনের কম্বিনেশনে তৈরি। তো এই জিনিসগুলা কেন হচ্ছে, এইটার ডিসক্রিপশন হচ্ছে বোরের পরমাণু মডেলে নেই। আই হোপ আমি একটু ধারণা দিতে পেরেছি। ওকে, সামনে যাই। ওকে, আচ্ছা, ইন্টেন্সিটির কথা বললাম। ইন্টেন্সিটি কি জিনিস? ইন্টেন্সিটি মানে ধরো লাইটের ইন্টেন্সিটি যদি বলি, লাইটটা কতখানি উজ্জ্বল ভাবে জ্বলছে, কতখানি লুমিনাস, এটাকে আসলে ইন্টেন্সিটি বলা হয়। বা একটা সাউন্ড কত লাউড, এগুলাকে আসলে ইন্টেন্সিটি বলে। তেমনি স্পেকট্রাম লাইনেরও একটা ইন্টেন্সিটি আছে, যেটার ডিসক্রিপশন বোর্ড দেয় আগে। আচ্ছা, এতক্ষণ আমরা ইলেকট্রনের যত ধরনের আলোচনা করি, যে ইলেকট্রন একটা শেলে থাকে, ঘুরতে থাকে, এটসেট্রা এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ইলেকট্রনের পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম। বাট ইলেকট্রনের তরঙ্গ ধর্মও আছে, ওয়েভ প্রপার্টিও আছে। এই ওয়েভ প্রপার্টি গুলো সম্পর্কে বোর সেড নাথিং। আচ্ছা, জি ম্যান আর স্টার্ক প্রভাবকে ব্যাখ্যা করতে পারে না। জি ম্যান ইফেক্ট কি আর স্টার্ক ইফেক্ট কি, আই উইল টেল ইউ জাস্ট আফটার আ ওয়াইল। লাস্ট কি, শক্তি স্তরের বিভাজন ব্যাখ্যা করতে পারে না। ডি অরবিটালে বিশেষ করে একটা বিভাজন দেখা যায়, একটা ডিজেনারেশন বলা হয় এই জিনিসটাকে। এইটা আমরা সামনে আরো ডিটেইলে পড়বো, সেই জিনিসটার ডিসক্রিপশন বোর্ড দিতে পারছে না। আচ্ছা, আমি যে সামনে পড়বো বলতেছি, সামনে মানে অনেক দেরিতে না,
এই চ্যাপ্টারে এই সবগুলো জিনিস আছে। এখন একবারে তো সব আসলে পড়ানো সম্ভব না, বাট এগুলো আগেই চলে আসছে বলে হচ্ছে আমার বলতে হচ্ছে, বাট সামনে অবশ্যই এগুলো আমরা ডিসকাস করবো। তা ছোট্ট, আচ্ছা লাস্টে হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব নামান। ওকে, এই জিনিসটা রিলেটিভিটি থিওরি, আর থিওরি অফ রিলেটিভিটি যেটা বলে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল ডিসকাস করেনি। থিওরি অফ রিলেটিভিটি আমরা ফিজিক্সের সেকেন্ড পেপারে ডিটেইলে পড়বো, এবং তার আগে পর্যন্ত আসলে এইটার ব্যাখ্যা দেওয়া ইটস ভেরি টাফ, কারণ এইটা হচ্ছে মডার্ন ফিজিক্স এর আন্ডারে পড়ে, থিওরি অফ রিলেটিভিটি, এবং এইটা বোঝার জন্য আসলে অনেক টাইম এবং ব্রেইন স্পেন্ড করতে হবে বা ইনভেস্ট করতে হবে। তো আশা করি এটা সেকেন্ড পেপার পড়লে আমরা জানতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, জি শুনছি। বললাম তো রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে আমরা সামনে পড়বো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের দরকার হয়, স্পেসিফিক্যালি হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম বা বর্ণালী যখন আমরা ডিসকাস করব তখন হচ্ছে এটা আমরা ডিসকাস করব, তখন দেখতে পারবো। ওকে ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে ফারজানা আর উম, শ্রাবণ্য তোমরাও হচ্ছে আনসার দিয়েছিলে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের আনসারটাও সঠিক হয়েছে। আচ্ছা, আমি একটু জিমেন আর, সরি আমি শুনতে পাইনি যে কথাটা বলেছো। হ্যালো, ওকে, আমাদের নিচে একটা প্রশ্ন কি আটকায় যাচ্ছে। আচ্ছা, যেহেতু অ্যাটলিস্ট একজন শুনতে পাচ্ছে, তার মানে আমার নেট কানেকশন অ্যাটলিস্ট ঠিক আছে। সো যারা আটকায় যাচ্ছে সে হচ্ছে নিজের নেট কানেকশনটা একটু খেয়াল করো, আর যদি একান্ত বেশি প্রবলেম হয় তাহলে এখন শুনো যেভাবে পারো, পরে না হয় আবার রিপিটের রেকর্ডিংটা দেখে নিও। আচ্ছা আর কার, হ্যাঁ একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। হুম, আচ্ছা আমাদের গুগল মিট থেকে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হচ্ছে আমি যে বললাম যে এনার্জি রিলিজ মানে এনার্জি গ্রহণ বা রিলিজটা হচ্ছে তরঙ্গ আকারে হয়, এই তরঙ্গটা কিভাবে সৃষ্টি হয়। দেখো শক্তির হচ্ছে দুইটা ফর্ম আছে, ঠিক আছে, শক্তির একটা ফর্ম হচ্ছে, বা লাইটের বিশেষ করে লাইট এনার্জির দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, এবং লাইট যখনই কোনো জায়গা থেকে চলাচল করবে বের হবে তখন আয়দার সে কণা ধর্ম শো করবে নয় তরঙ্গ ধর্ম শো করবে। আমাদের যে ইলেকট্রনিক স্টাডিটা, এই যে আমাদের ইলেকট্রনের যেসব শক্তির বিকিরণটা, এইটা হচ্ছে এই তরঙ্গ ধর্মের আন্ডারে স্টাডি করা হয়, এই জন্য এটাকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে মানে আমরা, আর বিষয়গুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, বিজ্ঞানীরা হচ্ছে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো প্রথমে করেছে যে ইলেকট্রন যখন এক শেল থেকে আরেক শেলে যায় তখন কি করতেছে, তখন তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে এইগুলা ধরা পড়ছে যে হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা রিলিজ হচ্ছে, আর তৈরি হয় কিভাবে, ইয়েস ইলেকট্রনের মুভমেন্ট থেকেই বেসিক্যালি তৈরি হয়। এবার আবার মানে এনার্জি যখন রিলিজ পায়, এখন যেটা বললাম আর কি, লাইট তৈরি হওয়ার সাথে সাথে সে আইদার পার্টিকেল হবে নয়তো সে ওয়েভ। এটাই হচ্ছে আসলে, আমি আই হোপ আই হ্যাভ বিন এবল টু গিভ দ্য আনসার। আচ্ছা, তাহলে আমি যেখানে ছিলাম ওই ছিলাম জিম্যান আর স্টার্ক ইফেক্টে, সেখানে আবার ফেরত যাই। জিম্যান ইফেক্টটা হচ্ছে বাইরের কোনো চৌম্বক ক্ষেত্র যদি আমি পরমাণুর উপরে ফেলি, ওকে, একটা বাইরের চুম্বক ক্ষেত্র আমি একটা পরমাণুর উপরে ফেলতেছি, ইম্পোজ করতেছি ম্যাগনেটিক ফিল্ড, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তাহলে দেখবো সেই পরমাণুর বা অ্যাটমের স্পেকট্রাম লাইনগুলো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম অংশে, ঠিক আছে, অনেকগুলা ডেলিকেট অংশে হচ্ছে ডিভাইড হয়ে যাবে, এবং এই ইফেক্টটাকেই বলা হয় জিমেন ইফেক্ট। মানে সহজভাবে বললে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা একটা অ্যাটমের স্পেকট্রাম লাইনের উপরে যে ইফেক্টটা ফেলে সেটা হচ্ছে জিম্যান ইফেক্ট। আর ঠিক তেমনি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড একটা অ্যাটমের বর্ণালীর উপর বা স্পেকট্রাম লাইনের উপরে যে ইফেক্টটা ফেলে সেটা হচ্ছে স্টার্ক ইফেক্ট। এই হচ্ছে আমার জিমেন আর স্টার্ক ইফেক্ট, এবং এইটার
ডিসক্রিপশন বা এনি আইডিয়া হচ্ছে বোর দেন, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে যে এক্সটার্নাল এই যে কারেন্ট বা ইলেকট্রিক ফিল্ড বা এক্সটার্নাল এই যে ম্যাগনেটিক ফিল্ড, এইটা কেন একটা অ্যাটমকে ইফেক্ট করতেছে? ওকে, পরমাণুর উপরে কেন এটা, পরমাণুর বর্ণালীর উপরে কেন এটা একটা প্রভাব আছে, বা একটা এক্সটার্নাল, আমি ইংলিশে বলি কোশ্চেনটা, ওয়াই ডাজ অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড হ্যাভ ইফেক্ট অন আ স্পেকট্রাম অফ অ্যান অ্যাটম? আমাকে কি কেউ বলতে পারবা? আসলে এটা লেখার মতন না, ফেসবুক লাইভে যারা আছো তারা যদি কমেন্টে লিখতে পারো কষ্ট করে তাহলে তো খুবই জোস, বাট এমনিতে যদি কেউ বলতে পারো মিট থেকে আমি খুব খুশি হব। এনিওয়ান, ক্যান ইউ? তিন পতন নীরবতা, নাই কেউ নাই, কোথায় কেউ নাই, কোথাও কেউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি, ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। নিচের একজন ভাইয়া হচ্ছে একটা আনসার দিয়েছে, হুইচ ইজ কোয়াইট ইমপ্রেসিভ, মানে বেশ একসেপ্টেবল একটা আনসার। সেটা হচ্ছে ও আমাদেরকে বলেছে যে পরমাণুর মধ্যে চার্জ আছে, ইলেকট্রন, প্রোটন, এসব চার্জ আছে, যে চার্জের কারণে হচ্ছে পরমাণুর উপরে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর নিউক্লিয় ফিল্ড, সরি, ম্যাগনেটিক ফিল্ড একটা ইফেক্ট হয়। এক্স্যাক্টলি কথাটা মোরলেস এরকমই। আমি একটু সুন্দর বুঝায় বলি। দুইটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে হ্যাঁ পরমাণুর মধ্যে চার্জ আছে, প্লাস সেই চার্জটা মুভিং, ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে একটা মুভিং চার্জ। সো এর একটা মানে নিজের হচ্ছে ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। প্লাস আরেকটা কথা, আমাদের যে অ্যাটমিক স্পেকট্রামটা তৈরি হচ্ছে, হ্যাঁ, বা বর্ণালী, পারমাণবিক বর্ণালী আমরা পাচ্ছি, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক মিনস ইট হ্যাজ ইটস ওন ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড। সো যদি আমি এক্সটার্নাল একটা চৌম্বক ক্ষেত্র, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র ওর উপরে ফেলি, স্বাভাবিকভাবেই সেই রিয়াকশন দেখাবে। এটাই হচ্ছে আমাদের মানে উত্তরটা, যদি একটু গুছা গুছা। এই হচ্ছে মোরলেস আমাদের আলোচনা, কথাবার্তা। তো বোর পরমাণু মডেলের আলোচনা হচ্ছে মোটামুটি এইটুকুই ছিল। আশা করি আমরা সবাই মোটামুটি বোর পরমাণু মডেল সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করেছি, যেটা দিয়ে আমরা সামনে হচ্ছে আগাতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, মিম আমাকে প্রশ্ন করেছে, ভাই গুগল মিটে কিভাবে জয়েন করব? আচ্ছা, তোমার এই কোয়েশ্চেনটা মাই স্টাডি ফ্রেন্ড কর্তৃপক্ষ দেখেছে। তো আমার মনে হয় এটা যেহেতু একটা টেকনিক্যাল বিষয়, এটা তারাই হচ্ছে এটার উত্তরটা তোমাকে দিয়ে দিবে, আই হোপ। গুগল মিটের একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা আমি জানি না ফেসবুকে দেয়া হয় কি না, তো ওই লিঙ্কে ক্লিক করলেই হচ্ছে তুমি জয়েন করতে পারবা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্বাধীন। হ্যাঁ, আমাদের মাই স্টাডি ফ্রেন্ড আমাকে রিপ্লাই দিয়েছে মিম, যেটা হচ্ছে তুমি মাই স্টাডি ফ্রেন্ড পেজে নক করো, নক করলেই তোমাকে লিঙ্ক দেওয়া হবে। তো আজকে তো অলমোস্ট শেষই, আজকে আর কষ্ট, আচ্ছা নক করে রাখো অবভিয়াসলি, যাতে পরের ক্লাস থেকে তুমি মিটেও জয়েন করতে পারো। মিটে জয়েন করার যেটা সুবিধা সেটা হচ্ছে ভার্বালি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা, একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্টলি। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য। আচ্ছা, মোটামুটি আজকের জন্য এই হচ্ছে আলোচনা। ওয়েলকাম মিম। তো তোমাদেরকে আবার বলি, আমি থরলি আলোচনাটা করে গিয়েছি, যে জায়গা থেকে বুঝুনি আরেকবার জাস্ট ঠান্ডা মাথায় লাইভের রেকর্ডিংটা দেখবা, ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। কেমিস্ট্রিকে ভয় না পেয়ে কেমিস্ট্রির সাথে বন্ধুত্ব করতে থাকো, তাহলে ইনশাআল্লাহ তুমিও একদিন আমার মতো লাফায় লাফায় এরকম ফেসবুক লাইভে আসতে পারবা। আর মাই স্টাডি ফ্রেন্ডের সাথে থাকো, কেমিস্ট্রি উইথ কৌশিকের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা যতটা পারি কেমিস্ট্রিকে ইজি করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের কেমিস্ট্রির সাথে তোমাদের ফ্রেন্ডশিপ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আই হোপ, ইয়েস। হ্যাঁ, মিট থেকে একটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা নিয়ে একটু, জি বলো। হুম, আগে কোন চ্যাপ্টার? এইটাই হচ্ছে ফিজিক্স, সরি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। আর যে ফার্স্ট চ্যাপ্টার আছে ওইটাতে পড়ানোর মতো ছোট্ট একটা বিষয় ছিল, যেটা আমি অলরেডি পড়িয়েছি। তো তুমি মাই স্টাডি ফ্রেন্ডের লাইভ গুলো দেখো, খুঁজে খুঁজে ওখানে পেয়ে যাবে। আর এটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার বেসিক্যালি বলা
আচ্ছা ঠিক আছে, ওকে, এটা আমি কয়েকবার সবাইকে আনসার দিয়ে ফেলছি। আরেকটা প্রশ্ন আসছে, জি। হুম। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আসছে যে পরমাণু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, সেগুলো দেখা যায় কিনা। সেগুলো দেখার জন্য বিশেষ ব্যবস্থা লাগবে আসলে। আমি কিছুদিন আগে যেমন একটা প্রোটনের একটা ছবি নেটে পেয়েছিলাম, জাস্ট ফটো অফ ওয়ান প্রোটন। সো এটার জন্য অনেক উন্নত মানের হচ্ছে তোমার যন্ত্রপাতির প্রয়োজন হয়। যেমন আমাদের কিছুদিন আগে ওই যে কিছুদিন আগে বলতে কয়েক বছর আগে হিগস বোসন পার্টিকেল নিয়ে অনেক কথাবার্তা ছিল, সেখানে কিন্তু জাস্ট এরকম একটা পার্টিকেল নিয়ে আসলে রিসার্চটা করা হচ্ছে। সো বেসিক্যালি ইলেকট্রন মাইক্রোস্কোপ, অনেক হাই পাওয়ারফুল ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করলে এগুলো হচ্ছে আমরা দেখতে পারবো, মোটামুটি একটা আইডিয়া করার মতো। ওকে। আচ্ছা, জি জি, আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি আমরা, শুনি। জি জি, রৈখিক ভরবেগটা কি, এটা হচ্ছে কোয়েশ্চেন, তাই তো? আচ্ছা, আমি মনে হয় কোয়েশ্চেনটা ধরতে পেরেছি। আচ্ছা, রৈখিক ভরবেগ কিছুই না। প্রত্যেকটা পদার্থের একটা ভর থাকে, প্রত্যেকটা পদার্থের একটা বেগ থাকে। ভর আর বেগ গুণ করলে যা হয় এটাই হচ্ছে রৈখিক ভরবেগ। মানে আমরা সরি, আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের বেগ দেখি, হ্যাঁ, রাস্তায় গাড়ি চলছে, আমরা দৌড়াচ্ছি বা পাখি উঠছে, সব ধরনের বেগই হচ্ছে আসলে রৈখিক বেগ, যতক্ষণ না এটা ঘূর্ণনের পর্যায়ে পড়ে। এবং এই বেগের সাথে যে সিম্পলি ভর গুণ করলে যেটা পাওয়া যায় এটি হচ্ছে রৈখিক ভরবেগ। আর এই রৈখিক ভরবেগটা অবশ্যই ক্যালকুলেট করা হয় জড়তা মাপার জন্য, মানে কোনো পদার্থের হচ্ছে বাধা বলটা কতখানি এটা মাপার জন্য। ঠিক আছে, এটা ফিজিক্সের আলোচনা, সো ফিজিক্স ইনশাল্লাহ আরো বেশি ডিটেলে জানতে পারবেন। মোটামুটি বেসিক কথাটা বলে দিলাম। ঠিক আছে, জি, আরেকটা প্রশ্ন আসছে থেকে, শুনি। ওকে মেহেদি, ইয়া। হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা আমি অলরেডি দেখাই ফেলছি কিন্তু। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন হচ্ছে রৈখিক আর কৌণিক ভরবেগের কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো আসলে ফিজিক্সের কোয়েশ্চেন সবগুলাই। আচ্ছা দাঁড়াও, আমি কি শেয়ার দিই স্ক্রিন, কারণ হচ্ছে মানে মিটে শেয়ার আছে বাট সম্ভবত আমার ফেসবুক লাইভে শেয়ার নেই। আচ্ছা, এবার শেয়ার হয়ে গেছে। আচ্ছা, যে প্রশ্নটা তুমি করছো, এই আমি কি ঠিক, দাঁড়াও এক সেকেন্ড ভাইয়া, তোমাকে আমি দেখাই। যদি আমার স্লাইডটা দেখে থাকো, এই যে এই স্লাইডে খেয়াল করো, এই যে দেখো, এখানে আমি অলরেডি দেখাই ফেলছি। এই এম ভি, এই পার্টটুকু হচ্ছে তোমার রৈখিক ভরবেগ। ঠিক আছে, এই এম ভি এর সাথে যদি আমি ঘূর্ণন বেগের যে মানে ঘূর্ণন পথের যে রেডিয়াস সেটা গুণ করি, তাহলেই হচ্ছে কৌণিক ভরবেগে কনভার্ট হচ্ছে। ওকে, সো রৈখিক ভরবেগের সাথে যে কৌণিক সরি ঘূর্ণন গতিপথের যে ব্যাসার্ধ সেটা গুণ করলে সেটা কৌণিক ভরবেগে কনভার্ট হয়ে যায়। এটাই হচ্ছে রৈখিক আর কৌণিক ভরবেগের সম্পর্ক। এগুলো হচ্ছে ফিজিক্স। ইটস ওকে, যেহেতু আজকে পড়ছি আমরা এই জিনিসটা, সো আমি উত্তরটা দিয়ে দিলাম। আর কিছু? আইনুল বলেছে অনেক ভালো লেগেছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি খুশি হলাম তোমার ভালো লেগেছে শুনে। আচ্ছা, যেহেতু আমাদের মনে হচ্ছে, আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, জি ভাইয়া। হয় হয় না কেন, তার কারণ হচ্ছে ইলেকট্রন হচ্ছে শুধুমাত্র শক্তি তখনই দিবে যখন সে এক স্তর থেকে আরেক স্তরে নামবে। ঠিক আছে, ইটস লাইক, আমার মানে এটার বিষয়টা হচ্ছে কি এরকম যে ধরো তুমি একটা চিপস খাবা, চিপসের দাম হচ্ছে 10 টাকা। তুমি এই চিপসটা যতবারই খাইতে যাও তোমাকে 10 টাকা নিয়েই যেতে হবে। ওকে, তুমি অনেকবার চিপসটা খাইছো, এই জন্য এরকম হবে না যে আস্তে আস্তে চিপসের দামটা কমে যাবে তোমার জন্য। ঠিক আছে, যতবারই তুমি খেতে যাবে 10 টাকা দিতে হবে। তেমনি ইলেকট্রনের বিষয়টা হচ্ছে, ও যখন একটা শেলে থাকে, ওকে একটা সার্টেন এনার্জি নিয়ে থাকতে হবে, এবং সে যতক্ষণ থাকবে সেই এনার্জি নিয়েই সে থাকবে। এটা আমাদের বাসা ভাড়া থাকার মতো। আমরা যেমন বাসায় থাকলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভাড়া দেই, ইলেকট্রন তেমনি একটা শেলে থাকার জন্য নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি নিয়ে থাকে, এবং এই এনার্জি আনচেঞ্জ। এটাই হচ্ছে বোর পরমাণু মডেলের তত্ত্বটা। শুধুমাত্র উপরে নিচে গেলে ইলেকট্রন তো ঘুরতেইছে। এতদিন পরে এই প্রশ্ন করলে হবে? হ্যাঁ, ইলেকট্রন তো নিউক্লিয়াসের চারদিকে অলওয়েজ কনস্ট্যান্টলি ঘুরতেছে। যে কোয়েশ্চেনটা ফেসবুক লাইভে
শুনিনি তাদের জন্য বলি, কোয়েশ্চেনটা হচ্ছে একটা সেলে ইলেকট্রনের এনার্জি চেঞ্জ হবে কিনা আর সেটা কনস্ট্যান্টলি ঘুরতে থাকতেছে কিনা, এটা ছিল কোয়েশ্চেন, যার আনসার আমি দিয়েছি। আর কিছু? হ্যালো। ওকে, তো আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। সো আমি ধরে নিতে পারি যে তোমাদের আজকের জন্য আমি আগ্রহটা মোটামুটি আহ, মেটাতে পেরেছি, আশা করি। ও, আরো একটা কোয়েশ্চেন আছে, ওকে। হ্যাঁ, শুনতেছি। ইলেকট্রন আর প্রোটনের কি সমান হয়ে যায়? এতক্ষণ তো সেটাই বললাম, না হওয়ার কারণটাই তো এই মাত্র এই যে কয়েক সেকেন্ড আগে উত্তরটা দিলাম সেটা। আচ্ছা, প্রশ্নটা আগে বলি যারা ফেসবুক লাইভে আছো তাদের জন্য। প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন কেন্দ্রে পতিত হয় না। এইটার আনসারই মানে আমি জাস্ট ওই লাস্ট যে আনসারটা দিয়েছি এইটারই আনসার দিয়েছি। সো লাইক একবার রিপিট শুনে দেখ, বুঝতে পারবে আনসার। ওকে, তাহলে আজকের জন্য লাইভ। ও, আরো কোয়েশ্চেন আছে, জি হ্যাঁ বলো। তাহলে তাড়াতাড়ি করবো, আমি বারবার কোয়েশ্চেন করো কেন? হ্যাঁ। স্থিতিশক্তি ঋণাত্মক হয় না ধনাত্মক হয়? আচ্ছা, ইলেকট্রনের শক্তি ঋণাত্মক না ধনাত্মক হয় এইটার ফর্মুলা যখন আমরা পড়বো আমি তখন দেখাবো। এখন বললে আসলে আরো অনেক ধরনের কোয়েশ্চেন গ্রো করবে, তো এটা আমরা সামনে ফর্মুলা পড়ার সময় দেখাবো। কথা একটা কোয়েশ্চেন করবো মনে হয়, করে ফেলো। জি। হুম হুম। এটার আনসারও দিয়েছি, তুমি যে কোনো একটা ইউনিট ফলো করো। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আলোর বেগ মিটারে না সেন্টিমিটারে ইউজ করব। কোয়েশ্চেন আনসারটা হচ্ছে যে তুমি যখন ম্যাথ করবা সবগুলা সেম এককে, সেম টাইপের এককে নিবা। সিজিএস এককে নিলে সব সিজিএস এককে নিবা, এসআই এককে নিলে সব এসআই এককে। তো যদি অন্যগুলা সেন্টিমিটারে থাকে আলোর বেগও সেন্টিমিটারে নিতে পারো, সিজিএস একক। আর যদি সব এসআই এককে নেয় তাহলে মিটারে নিবা। এটা হচ্ছে আনসার। জি জি জি, অবশ্যই। আরেকটা প্রশ্ন বলি, শুনি। কাকে অ্যাটমসফিয়ারে কিভাবে নিবা? প্যাসকেলকে? তোমার কথাটা না অস্পষ্ট আসতেছে। মিলিমিটার, তারপর কি? মিলিমিটার স্কেল যে বলে, পারদ স্কেল, ওটার কথা বলতেছো মেবি, ইফ আই এম নট রং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি বলি। আমাদের যেটা নর্মালি মাপা হয় মিলিমিটার পারদ স্কেল দিয়ে, সেটা হচ্ছে 760 মিলিমিটার পারদ স্কেল ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো এই ফর্মুলাটা ইউজ করে। আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল যে মিলিমিটার হাইড্রেট জিরা বা মার্কারি স্কেল থেকে প্রেশারকে অ্যাটমসফিয়ারিক এককে কিভাবে কনভার্ট করা যায়, তার আনসার হচ্ছে 760 মিলিমিটার পারদ স্কেল বা ওই পারদ প্রেশার ইকুয়াল টু হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো এই ফর্মুলা ইউজ করে কনভার্সনটা করবা। আর কোয়েশ্চেন আছে? মজা লাগতেছে, অনেক কোয়েশ্চেন আসছে আজকে, বাট একটু লজিক্যাল কোয়েশ্চেন করো। অনেকগুলা কোয়েশ্চেন একটু মানে দেখা গেছে একবার আনসার দিছি তাও কোয়েশ্চেন করছো, এইরকম হইলে তো মজা লাগে না। বাট থ্যাংক ইউ, অনেক কোয়েশ্চেন পাইছি আমি আজকে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। জিহান, থ্যাংক ইউ ফর ইওর অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, আমি আর কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, আমি বিদায় নিতে শুরু করলে অবশ্যই কোয়েশ্চেন চলে আছে। তো মনে হচ্ছে না আর কোনো কোয়েশ্চেন আছে, যেহেতু অনেকক্ষণ ধরে আমার মিটের লোকজনও নীরব, ফেসবুকের লোকজনও নীরব। So আমি ধরে নিচ্ছি যে আমি মোটামুটি আজকে তোমাদেরকে একটা ভালো ধারণা দিতে পেরেছি। অনেক ধরনের ডিসকাশন হয়েছে আজকে। সো আই হোপ ইট ওয়াজ আ ফ্রুটফুল ক্লাস অ্যান্ড আই হোপ ইউ লাইক মি অ্যাজ আ ফ্রেন্ড অফ ইউর্স অর স্টাডি ফ্রেন্ড অফ ইউর্স। ইনশাল্লাহ পন্ডিতেরা সামনের সপ্তাহে আবার আসবো, আবার নতুন কিছু নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত কি পুরো সপ্তাহ জুড়ে নিজেদের এই বিস্ট মোডটা অন রাখো এবং ধুমায় পড়াশোনা করো, ওকে? যাতে শীত ধরতে না পারে, পড়াশোনার ঠেলায় যাতে গরম হয়ে যাও তোমরা। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।